গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে জিএস সেট নাম্বার 2 কেপি মেন এক্সাম পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ একটি ক্লাস হতে চলেছে। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, তো প্রত্যেকের কাছে আমি গত ক্লাসেও বলেছি যে 2026 সাল শুরু হলো এবং এই বছর যেন তোমার স্বপ্নের বছর হয়, সেই উদ্দেশ্যে প্রথম থেকেই নেমে পড়ো এবং একটা প্ল্যান করে নাও। নিজের মতো একটা স্টাডি প্ল্যান থাকবে। 6টা মাস তুমি পড়াশোনা করো ভালো করে, দেখবে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এমন নয় আগে পড়েছো যে ঘাটতিগুলো ছিল, যে জায়গাগুলো এখনো তুমি বুঝতে পারোনি বা ভুল হচ্ছে যে সমস্ত সাবজেক্ট বা চ্যাপ্টার, সেগুলোকে তুমি খুঁজে বার করো এবং সেগুলোকে সমাধান করো। ঠিক আছে? এবং ক্লাসগুলো আমাদের করতে থাকো। প্রত্যেককে বলবো এই ক্লাসের মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু তোমার প্র্যাকটিস হয়ে যাবে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমাদের TWS একাডেমি নামে অ্যাপ আছে। এই অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই অ্যাপটি ডাউনলোড করবে প্লে স্টোর থেকে এবং সেখানে পেড কোর্স অপশনে গেলে তুমি কিন্তু আমাদের কোর্স গুলো পেয়ে যাচ্ছ এবং এখানে তুমি জয়েন করতে পারবে অটোমেটিক্যালি। এবং আমাদের সমস্ত ক্লাস যেগুলো হচ্ছে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে অবশ্যই ফলো রাখো। আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন, এখানে জয়েন করতে পারো। এখানে আমরা কোন ক্লাস কখন হচ্ছে সেই নোটিফিকেশন বা লিঙ্ক তোমাদেরকে যথাসময়ে প্রোভাইড করা হচ্ছে এখানে। ঠিক আছে? প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমরা ক্লাস শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, প্রত্যেকে যারা কানেক্ট আছো 25 কোশ্চেন এখানে আমরা আলোচনা করব এবং আউট অফ 25 তোমার স্কোর কত আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিজে এটাকে তোমার নিজের দায়িত্ব নিতে হবে। 1 2 3 4 করে তুমি 25 পর্যন্ত লিখে নাও। ঠিক আছে? 25 পর্যন্ত এখানে লিখে নাও এবং প্রত্যেকটা কোশ্চেন কোন অ্যান্সারটা এখানে হচ্ছে, তুমি ধরো 1-এর A করলে, যদি ঠিক হয় তো ঠিক দেবে, যদি ভুল হয় তো ক্রস দেবে। এইভাবে তুমি হিসাব করে নেবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 আমরা আসছি যে বর্তমান ভারতে কয়টি রামসর সাইট আছে। অ্যাজ পার রেকর্ড ডিসেম্বর 2025 অনুসারে আমাদের এটা যদি হিসাব করি, দেখো রামসর সাইট মানে কি? জলাভূমি সংরক্ষণ। এই রামসার কেন বলা হয় এটা অনেকেই তোমরা জানো, আবার অনেকে জানো না। 1971 সালে ইরানের রামসার নামে একটা শহর আছে, সেখানে ইউনেস্কোর একটা সম্মেলন হয়। যে সম্মেলনের উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন জলাভূমিটাকে সংরক্ষণ করতে হবে এবং সেই নিয়ে একটা বৈঠক হয় ইরানের রামসার শহরে। এবং পরবর্তীতে তারপর থেকেই বিভিন্ন দেশের জলাভূমি সংরক্ষণের জন্য তারা কাজ করছে এবং কিছু নির্দিষ্ট শর্ত আছে, 9টা শর্ত আছে একটা কোনো জলাশয় রামসার সাইট হওয়ার। তো সেই রকম শর্ত যদি ফুলফিল হয়, সেগুলোকে রামসার সাইটের মর্যাদা বা তকমা দেওয়া হয় এবং এটা করে ইউনেস্কো। তো এরকম ভারতে তাহলে রামসার সাইট মানে জলাভূমি সংক্রান্ত বিষয়। এটি আছে কটি? আজকে ধরো জানুয়ারি প্রথম সপ্তাহ চলছে, বর্তমানে আমরা যদি দেখি এটা বেড়ে বেড়ে 96 হয়ে গেছে। কয়েক বছর আগে আমরা ক্লাস নিয়েছিলাম তখন 47 ছিল, এটা 50টা প্রায় বেড়ে গেছে, 96 হয়ে গেছে। লেটেস্ট রাজস্থানে একটা বেড়েছে, ছত্তিশগড়ে একটা বেড়েছে, গোবিবিল বিহারে একটা বেড়েছে। তাহলে বর্তমান 96টি আছে। অনেকে 94 95 করতে পারো, ভুল হয়েছে। এটা ডিসেম্বর, আমি বলবো 31 ডিসেম্বর 2025 পর্যন্ত আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত আমাদের বর্তমান রামসার সাইট আছে 96। তাহলে অপশন ডি যারা করতে পেরেছো তাদের উত্তর সঠিক, বাদবাকি যারা করেছো ভুল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে আসবো। নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউস প্রভাব সর্বাধিক? গ্রিন হাউস এফেক্ট সবচেয়ে বেশি পড়ছে কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? প্রত্যেকে আনসার করবে, সঠিক উত্তর কি হবে। প্রত্যেকের কাছে এটাও বলবো যে কোশ্চেন গুলো তোমার ভুল হয়েছে বা তোমার অজানা, সেগুলো নোট করে নেবে। রানিং এ করতে পারলে খুব ভালো হয়, নয়তো পরে করবে, আর একবার দেখতে হবে। নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউস প্রভাব সর্বাধিক? গ্রিন হাউস এফেক্টটা কি তোমরা
কম বেশি প্রত্যেকেই জানো, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বায়ুমণ্ডলে এমন কিছু গ্যাসীয় উপাদান আছে যেগুলো তাপমাত্রা ধরে রাখতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন গ্যাস, পাশাপাশি নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। এইগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসে আছে, কিন্তু বর্তমান বিভিন্ন কারণবশত যানবাহনের অতিরিক্ত ধোঁয়াজনিত দূষণ বা গাছ কাটার ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, মিথেন, নাইট্রাস অক্সাইড। তো এই সে গ্যাসের পরিমাণ যত বাড়ছে পৃথিবীর উষ্ণতা তত বাড়ছে, কারণ এরা তাপ ধরে রাখতে পারে। তো এই প্রভাবটা কোন স্তরে সব থেকে বেশি হয়? ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর, এবং ট্রোপোস্ফিয়ারকে আমরা বলি ঝড়ঝঞ্ঝার স্তর, ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। তো এখানেই এই গ্রিন হাউস বা গ্যাসের পরিমাণটা বেশি হয়, এফেক্টটাও বেশি হয়। ট্রোপোস্ফিয়ার অপশনে রাইট অ্যান্সার আছে। যারা অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার করেছো, মাথায় ঘুরছে ওজোন স্তর, তাই তো? মাথায় ওজোন স্তর ঘুরছে। ওজোন স্তর এটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ওজোন গ্যাসের লেয়ার আমরা দেখবো স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, এবং এটাকে আমরা ওজোন স্তর বলি, সেটা স্ট্র্যাটোস্ফিয়ার। বাট গ্রিন হাউস এফেক্টটা আমরা দেখতে পাবো ট্রোপোস্ফিয়ারে, কারণ এখানে বায়ুর ঘনত্ব বেশি এবং গ্রিন হাউস গ্যাস এখানেই বেশি আছে। যত উপরে যাবে গ্যাসের ঘনত্ব কমবে, তাই তো? অপশন এ রাইট আনসার হয়ে যাবে। অনেকে এটা মিস্টেক করবে আমি জানি। অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর, যেটা ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। নর্মদা বাঁচাও আন্দোলন প্রধান নেতা কে ছিল? বর্তমানে চলছে আরাবল্লী বাঁচাও আন্দোলন, তাই তো? তো আমরা বিভিন্ন আন্দোলন শুনে এসছি, এখন বর্তমান 25 সাল 26 সাল এই বছর ধরে চলতে থাকবে আশা করি আরাবল্লী বাঁচাও আন্দোলন। সেভ আরাবল্লী বলে হ্যাশট্যাগ চলছে। তো যত কিছু আমাদের সেই দেখার ইচ্ছা হতো বর্তমানে হচ্ছে, ঠিক আছে? বর্তমানে হচ্ছে যে এই আন্দোলনটা কেমন ছিল। বর্তমান এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, যেখানে সর্দার সরোবর বাঁধকে নির্মাণের কেন্দ্র করে বহু গাছপালা কাটা হয়, এবং সেটার উদ্দেশ্যে এই নর্মদা বাঁচাও আন্দোলন, এবং এর নেতা, প্রধান নেতা মেধা পাটেকর, বাবা আমাতে তারা ছিল। যদি বলো সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? চিপকো আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন যেটা আমরা দেখবো 1985-এ, 1985-তে হয়। মেধা পাটেকর এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4, কোন দিনটিকে জল বিশুপ বলা হয়? জল বিশুপ বলা হয় কোন দিনকে? প্রত্যেকে আনসার করবে। 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 21শে জুলাই। দুটো দিন আছে মহাবিষুব, জল বিষুব, যেখানে ধরা হয় পৃথিবীর সর্বত্র দিন রাত্রি প্রায় সমান হয়, 12 ঘন্টা 12 ঘন্টা। তো একটা হচ্ছে মহাবিষুব যেটা হয় 21শে মার্চ, আর জল বিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। এই ডেট দুটো কিন্তু মনে রাখতে হবে, ভুল হয়ে যায় আমাদের। মহাবিষুব যেটাকে বলা হবে সেই ডেটটা কত? 21শে মার্চ। 21শে এটা হচ্ছে মার্চ। আর জল বিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। অপশন সি রাইট অ্যান্সার আছে। প্রত্যেকে এই ডেটগুলো যেন গুলিয়ে না ফেলো, এইগুলো বারবার পড়তে হবে, নয়তো দেখবে আজকে পড়ছো, এক সপ্তাহ পরে মিস্টেক হয়ে গেল বা 2 সপ্তাহ পরে, তখন আবার রিভিশন করতে হবে। জাতীয় টিকাকরণ দিবস, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, এটি পালন করা হয় কত তারিখে? এই তারিখ রিলেটেড কোশ্চেন একটা কিন্তু আসে, ডে রিলেটেড কোশ্চেন, যে কোন দিনে কোন দিবস পালিত হয়। তো এগুলো আমাদের একটু নলেজে রাখতে হবে। যারা ক্লাসে কানেক্ট আছো প্রত্যেকে বলবো, এই ডে নিয়ে কিন্তু আমরা বহু ক্লাস করেছি, আমি করেছি, তোমাদের আলমিন স্যার, আরাবুল স্যার, অনেকের করানো আছে, একটু ফলো রাখতে হবে। কোশ্চেন নাম্বার 5 অপশনে 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালিত হয়।
অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক। কোশ্চেন নাম্বার 6, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলা হয়? ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে অর্থাৎ শেষ পজিশনের শেষ অংশটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, কোনটি নয়। এটাকে বলা হয় টেলোমিয়ার। টেলো মানে শেষ, তো টেলোমিয়ার এটাকে বলা হয় ক্রোমোজোমের প্রান্তীয় অংশ। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক আছে। কোশ্চেন নাম্বার 7, 2025 সালে আইসিসি ওডিআই মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে কোন দেশ? এটা তো অবশ্যই আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে, কারণ যেখানে ভারতের নাম জড়িয়ে আছে সেই কোশ্চেনগুলো পরীক্ষা আসতেই পারে। অবশ্যই এখানে অপশন এ হবে। ভারত কাকে হারিয়েছে? সাউথ আফ্রিকা, তাই তো। দিয়ে মহিলা আমাদের 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাও কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত জয়লাভ করেছে। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। ওহাবি শব্দের অর্থ কি? ইতিহাস থেকে প্রশ্ন। ওহাবি আন্দোলন আমরা জানি ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য আন্দোলনের মধ্যে ধরা হয়। তো এই ওহাবি আন্দোলন, ওহাবি শব্দের অর্থ কি? বাংলার ওহাবি আন্দোলনের নেতা ছিল তিতুমির, যেটা বাংলায় বারাসাত বিদ্রোহ বলা হয় 1831 সালে। তো এই ওহাবি আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। অপশন বি এখানে সঠিক উত্তর হবে, নবজাগরণ। এটা কিন্তু পরীক্ষা আসে, কোশ্চেনটি ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেন নাম্বার 9-এ আসবো। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? খুব আসে পরীক্ষায়, প্রশ্নটা তোমাদের চেনা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছো এই কোশ্চেনগুলো কিন্তু ভুল করলে চলবে না। দাদাভাই নওরোজি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশনে সঠিক উত্তর হবে। দাদাভাই নওরোজি সম্পর্কে আরো বেশ কিছু প্রশ্ন আসে, যে ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি সদস্যপদ পেয়েছিলেন, এবং সেটি ছিল লিবারেল পার্টি থেকে, লিবারেল দল অর্থাৎ উদারনৈতিক দল থেকে। কোশ্চেন নাম্বার 10, উপনিষদের ফার্সি অনুবাদ কে করেন? এই কোশ্চেনটা কিন্তু বহু পরীক্ষায় এসছে এবং আসার মতো প্রশ্ন। উপনিষদ যাকে বলা হয় বেদান্ত, আমরা জানি 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋক, সাম, যজু, অথর্ব 4টি বেদ আছে এবং প্রত্যেকটা বেদ আবার 4টি ভাগে ভাগ করা, তাই তো। ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা এবং উপনিষদ। উপনিষদ প্রত্যেকটা বেদের শেষ পাঠ, যার জন্য উপনিষদকে বলা হয় বেদান্ত। এই উপনিষদ এটাকে ফার্সি অনুবাদ করেছিলেন মুঘল শাসক সম্রাট শাহজাহানের বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র দারা শিকো। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। মুঘল যুগে অনুবাদ বিভাগ আমরা দেখব করেছিল আকবর, এবং সেখানে মুঘল সম্রাট আকবরের সময় বহু গ্রন্থ, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে আরো উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থের ফার্সি অনুবাদ করা হয়েছিল, কারণ মুঘল যুগের সরকারি ভাষা ছিল ওই সময় ভাষা ছিল ফার্সি। তো এই কোশ্চেনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। রজমনামা আসে কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা। বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে? বলো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বর্তমানে কে আছেন? কিছুদিন আগে আমরা দেখেছি যে উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছেন, জগদীপ ধনখড় ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং যার ফলে আরেকজন আমরা দেখব তিনি ওই পদে অটোমেটিক্যালি নির্বাচন হয়েছে এবং সেই পদে দায়িত্ব সামলাচ্ছেন। উত্তর কি হবে? ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড়, সিপি রাধাকৃষ্ণন। কোশ্চেন নাম্বার 11, অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, সিপি রাধাকৃষ্ণন। তিনি বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং তিনি ভারতের, যদি আমরা দেখি 15তম উপরাষ্ট্রপতি, 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটা একটা সাংবিধানিক পদ। এবং উপরাষ্ট্রপতি, এই কথাটা আমি যেটা বললাম যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটা ভারতের সংবিধানের ধারা নাম্বার 63 আর্টিকেলে বলা হয়েছে। এবং উপরাষ্ট্রপতি তার পদ অধিকার বলে রাজ্যসভা চেয়ারম্যান, এক্স অফিসার বলা হয়, সেটা আর্টিকেল 64 আছে। আর্টিকেল 64, যে উপরাষ্ট্রপতি তার পদের জোরে রাজ্যসভার চেয়ারম্যান, এটাও কিন্তু আছে। আর রাষ্ট্রপতি যদি না থাকে, উপরাষ্ট্রপতি তার দায়িত্ব সামলাবেন, অর্থাৎ রাষ্ট্রপতি অবর্তমানে, উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন। কোশ্চেন নাম্বার 12, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? অর্থাৎ রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন নিম্নের কে? ডক্টর জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ, জ্ঞানী জৈল সিং। অপশনটি নিলাম সঞ্জীব রেড্ডি। কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকটা চেনা কোশ্চেন, আমার মনে হয় এটা আমি আগে করিয়েছি তোমাদের। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 সালে 26শে জানুয়ারি রাষ্ট্রপতি পদটা হচ্ছে, এবং সেখান থেকে 1962, 12 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এখানে 2 বছর কিভাবে আসলো? 5 বছর যদি হয়, আমরা জানি যে সাধারণ নির্বাচন হয় 1951, রাষ্ট্রপতি নির্বাচন প্রথম হয় 1952 সালে, এবং 1952 সাল প্রথম রাষ্ট্রপতি পদটা ক্রিয়েট হলো 26শে জানুয়ারি থেকে চললো। 2 বছর পরে ভোট হলো, এবং ভোটের দুটো টার্ম আমরা দেখব, 52 থেকে তোমার 57 থেকে 62, পরপর দুটো টার্ম ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের রাষ্ট্রপতি। তারপর 62 থেকে 67 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি, এবং তৃতীয় রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর জাকির হোসেন, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। তিনি কিন্তু পদে থাকাকালীন মারা যান, এবং তিনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এটা প্রশ্ন, আর প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? হ্যাঁ, তো সেটাও কিন্তু আমরা ডক্টর জাকির হোসেন করব। 1967 সালে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, এবং 69 সালে তিনি মারা যান। তো প্রথম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? থেকে প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এবং আর একটা প্রশ্ন মনে রাখতে পারো, ভারতের প্রথম যদি বলা হয় মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, কারণ রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 13, সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোন নদীকে? জলঙ্গি, মাথাভাঙা, মাতলা নাকি গোসাবা? সুন্দরবন ভারতের একটি উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক। আমরা জানি সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা আছে, এটি টাইগার রিজার্ভ, এটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি রামসার সাইট, এটি একটি জাতীয় একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবেও মর্যাদা আছে, এবং একের পর এক মর্যাদা আছে। সুন্দরবন, যেখানে আমরা দেখব যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যেটি ভারতের ন্যাশনাল অ্যানিমাল হিসেবে আমরা ধরি, তো জাতীয় পশু বাঘ ওভারঅল আমরা জানি। তো সুন্দরবন এটি আমাদের ভারতের দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, এবং সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে। সুন্দরবনের আতঙ্কের নদী এখানে বলা হবে মাতলা। এখানে প্রচুর জোয়ার ভাটা হয়, যার ফলে বন্যাও হয়। সুন্দরবন, এখানে আমরা দেখব যে টাইগার রিজার্ভ আছে, এবং সেটি কত সাল সেটা পরীক্ষা আছে। 1973 সালে এটি টাইগার রিজার্ভের মর্যাদা পায়। পরবর্তী কোশ্চেন আসবো, সত্যাগ্রহ সভা কে গঠন করে? সত্যাগ্রহ সভা এটি কে গঠন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। সত্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ নামটা আসলেই গান্ধীজির কথাই আমাদের মনে পড়ে, এবং গান্ধীজি এখানে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। সত্যাগ্রহ সভা তিনি গঠন করেছিলেন, এবং কখন? রাওলাট আইনের প্রতিবাদে 1919 সালে তিনি সত্যাগ্রহ সভা গঠন করেন। 1919 সালের প্রোটেস্ট এগেইনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। রাওলাট আইন একটা কুখ্যাত ব্ল্যাক আইন বলা হয়, বাজে আইন, যেখানে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করবে, এরকম একটা আইন তারা পাশ করেছিল।
এবং সন্দেহের ভিত্তিতে যাকে তাকে গ্রেপ্তার করতে পারে ভারতীয়দের। এই আইনের প্রতিবাদে কিন্তু আমরা দেখব যে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ সেখানে অমৃতসরে জনসমাবেশ হয় এবং সেখানে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার আমরা বলছি, জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয়, বহু ভারতীয় মারা যায়, যেটা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে আমরা পড়েছি 1919 সালের 13 এপ্রিল। তো এই যে মূলত রাওলাট আইনের প্রোটেস্টের জন্য একটা সভা গঠিত হয়, নামটা সত্যাগ্রহ সভা, সালটা 1919 সাল, এটাও তোমরা মনে রাখবে। ব্রোকেন উইংস বইটি কার লেখা? বিভিন্ন বই তার লেখককে এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে এবং কলকাতা পুলিশ মেনের এক্সামের জন্য আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি এবং এটাও ইম্পর্টেন্ট। সরোজিনী নাইডু নামটা আমরা প্রত্যেকে জানি এবং তার সম্পর্কে যে কোশ্চেনগুলো হয়, ভারতের প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে, এবং প্রথম মহিলা রাজ্যপাল কে হয়েছেন স্বাধীন ভারতে, সেটাও কিন্তু সরোজিনী নাইডু, মনে রাখতে হবে। তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী একটি পদার্থ হলো কি? তাহলে ব্যাপারটা খেয়াল করো, তড়িৎ এবং তাপ দুটো আলাদা। চুলায় আগুন জ্বলছে এবং তার ফলে আমরা শীতকালে ধরো পাশে যদি হাত দিই বা গ্যাস ওভেন আগুন জ্বলছে, সেটা থেকে আমরা পাচ্ছি তাপ। আর তড়িৎটা হচ্ছে সুইচ অন করছি, বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, এটা হচ্ছে ইলেকট্রিক, দুটো আলাদা। তো আমরা নর্মালি জানি যে ধাতু যারা হয়, লোহা, রূপো, সোনা, অ্যালুমিনিয়াম, তামা, এরা যারা তাপের সুপরিবাহী হয়, তড়িতেরও সুপরিবাহী হয়, বা তড়িতের সুপরিবাহী, এরা তাপেরও সুপরিবাহী। সুপরিবাহী মানে সেটাকে পাস করতে পারে। কুপরিবাহী মানে তড়িৎ এখানে পাস করতে পারবে না, তড়িৎ যেতে পারবে না। তড়িতের কুপরিবাহী যেমন কাঠ, অনেক কিছু আছে, প্লাস্টিক, যাই হোক। তো তড়িৎ পাস করতে পারে না, বাট তাপটাকে পাস করে দেয়। তাপের সুপরিবাহী এরকম একটি পদার্থ হচ্ছে কি? তামা। তামা কিন্তু তড়িৎ এবং তাপের দুটোই সুপরিবাহী। জল, জল কিন্তু এখানে আমরা অ্যান্সার করতে পারি না। অভ্র, অভ্র এটি কিন্তু রাইট অ্যান্সার হবে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। অভ্র এমন একটি যৌগিক পদার্থ যেটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, যেটাকে আমরা মিকা বলি। এটা কিন্তু একটি যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ নয়, যৌগিক পদার্থ। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? মাতঙ্গিনী হাজরা, যাকে বলা হয় গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়সে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। সেটি হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন যেটি শুরু হয় 9 আগস্ট 1942 সালে, যার জন্য এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। অসহযোগ আন্দোলন যেটি শুরু হয় 1920 সালে শুরু হয়। খেদা সত্যাগ্রহ 1918, চম্পারণ 1917। খেদা সত্যাগ্রহ আমরা জানি 1918, আহমেদাবাদ সুতি মিল সেটা 1918, আর চম্পারণ সত্যাগ্রহ 1917 সাল। এগুলো আমরা প্রত্যেকে জানি। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 18। G20 2026 এই বছর এটি কোথায় অনুষ্ঠিত হবে? G20 2026 সাল এই বছরের শেষের দিকে হবে এবং সেটি কোন দেশে হবে? ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএসএ, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। 2026 সালে G20 বৈঠক কোথায় হবে? এবার তোমরা বলো 25 সালে কোথায় হয়েছে? 2025 সালে হয়েছে সাউথ আফ্রিকার জোহান্সবার্গ। জোহান্সবার্গ শহরে হয়েছে 2025-এর G20 সামিট। 2025-এর G20 বৈঠক হয়েছে জোহান্সবার্গ, সাউথ আফ্রিকাতে, এবং 2026 সালে হবে ইউএসএ মিয়ামি শহরে, ইন্টার মিয়ামি, যেখানে মেসি খেলছে সেই মিয়ামি শহরে,
ঠিক আছে, মিয়ামি শহরে হবে 2026 সালে G20 বৈঠক। ক্লিয়ার প্রত্যেকে? অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। তো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে আমি করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই নোট করতে হবে, কোনো না কোনো পরীক্ষায় তুমি পেয়ে যাবে। ভারতের মূল ভূখণ্ডে, কোশ্চেন নম্বর 19, বলো ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থলবিন্দু কি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কন্যাকুমারী, গুহারমতি। কোশ্চেন নম্বর 19 প্রত্যেকে বলবে সঠিক উত্তর কি হবে। ভারতের অভ্যন্তরে মূল ভূখণ্ড মানে কি? ধরো ভারতের মানচিত্র আমরা যদি দেখি, এই এটা ধরো এটা উত্তর দিকে, এটা দক্ষিণ দিক, সাউথ, এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই তো? তো এখানে আমরা যদি দেখি মূল ভূখণ্ড মানে এটা, এখানে একদম দক্ষিণে আছে কন্যাকুমারী, তাই তো? একদম মূল ভূখণ্ড মানে এই ভূখণ্ডের কথা বলা হচ্ছে, এখানে আছে কন্যাকুমারী, কন্যাকুমারীকে কেপ কুমারী আমরা বলি, এটাই হয়ে যাবে মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থলবিন্দু। ইন্দিরা পয়েন্ট এটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এখানে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্টটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ছে, একদম সর্ববৃহৎ এই সর্বদক্ষিণতম বিন্দু ভারতের ওভারঅল। আর যদি বলো মূল ভূখণ্ডে তাহলে কিন্তু হবে এটা কন্যাকুমারী। উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, উত্তরতম বিন্দু ইন্দিরা কল, এটা হচ্ছে উত্তরতম বিন্দু, এটা দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম বিন্দু। গুহারমতি এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু, পশ্চিম, এটা হচ্ছে ধরো তোমার গুজরাটে আছে, এবং অরুণাচল প্রদেশ যেটি ভারতের পূর্বতম রাজ্য, এবং অরুণাচল প্রদেশের কিবুথু যে পয়েন্টটা আছে ওটা হচ্ছে পূর্বতম বিন্দু। তো কোশ্চেনটা বুঝতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে আমরা সঠিক উত্তর নিচ্ছি অপশন সি, কন্যাকুমারী। কেন? এটা হচ্ছে কিন্তু কন্যাকুমারী, কেপ কুমারী। ভারী পাথরকে, কোশ্চেন নাম্বার 20, ভারী পাথরকে জলের ভিতর সহজে উপরে তোলা যায় কেন? বলো এখানে কোন নীতি কাজ করে বা কোন সূত্র? আর্কিমিডিসের নীতি, হেয়ারের সূত্র, ভাষণের সূত্র, পাস্কালের সূত্র। কোশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার আমরা কি করছি এখানে? অপশন এ, আর্কিমিডিসের নীতি, যেখানে আমরা প্লবতার জন্য এটা হয়। একটা বস্তু যদি জলে ডোবানো হয় তার আপাত ওজন হ্রাস পায়, আপাত ওজন হ্রাস পায়, এটা এই ওজনটা কেন হ্রাস পাচ্ছে? ওই পাথরটা যে পরিমাণ জল অপসারণ করছে তার ওজনের সমান হয়, যার ফলে জলের মধ্যে সহজে ওঠানামা করানো যায়। পরবর্তী কোশ্চেন আসবো, ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয়? এটা আমরা যদি বলি বর্তমানে, অয়েল সিড, বর্তমানে এই ডেটাগুলো কিন্তু পাল্টায়, ডেটাগুলো পাল্টায়, কত টন উৎপন্ন হলো, এই ভৌগোলিক বিষয় এগুলো কিন্তু পাল্টাতে পারে। কৃষিজ সম্পদ যেগুলো কোনো বছর হয়তো মধ্যপ্রদেশ হচ্ছে, কোনো বছর রাজস্থান হচ্ছে, এগুলো চেঞ্জ হতেই পারে, যে বছর যেখানে ফলন ভালো হবে। তো রিসেন্ট ডেটা অনুসারে আমরা যদি দেখি, ভারতের তৈলবীজ মানে অয়েল সিড, অয়েল সিড এখানে বিভিন্ন প্রজাতির অয়েল সিড হতে পারে, সরিষা, তিল, রেডি, আরো বিভিন্ন রকমের আছে, সূর্যমুখী, তো এরকম 5-6 ধরনের অয়েল সিড আছে যেখান থেকে তেল উৎপন্ন হয়। সয়াবিন তেল আমরা জানি, রাইস অয়েল হয়, তো বিভিন্ন প্রজাতির অয়েল সিড, সেগুলো চাষ যদি আমরা দেখি বা উৎপাদন যদি দেখি আমরা, সেটা আসবো রাজস্থান। বর্তমানে কিন্তু রাজস্থান ফার্স্ট পজিশনে আছে। আর যদি বলো সেকেন্ড পজিশন, এর আগে আমরা দেখবে করেছিলাম বছর খানেক আগে মধ্যপ্রদেশ সেখানে ছিল প্রথমে, এখন সেকেন্ড পজিশন। উৎপাদনের নিরিখে আমরা যদি দেখি, মধ্যপ্রদেশ বর্তমানে সেকেন্ড আছে, রাজস্থান প্রথম আছে। পরবর্তী কোশ্চেনে আসবো, আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? আশ্বিনের ঝড় যেটা আমাদের আশ্বিন মাসে দেখা যায়,
তো মূলত ঋতু যদি আমরা দেখি, যেটাকে আমরা বলছি যে 6 ঋতু, 6টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু আছে। এবং বাংলা মাস যদি আমরা দেখি যে আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, শীতকাল, তাই তো। বৈশাখ, জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। তো এরকম মাসের ভিত্তিতে আমরা যদি দেখি, সেটা আশ্বিনের মাস, আশ্বিন মাস কোন ঋতুতে পড়ছে? শরৎকালে পড়ছে। অপশনে শরৎকাল এখানে সঠিক উত্তর হবে। বর্তমান ভারতের যে আবহাওয়া, সেখানে আমরা যদি দেখি 4টি ঋতুর প্রভাবটাই বেশি। বিশেষ করে আমরা যদি দেখি গ্রীষ্ম, বর্ষা, শীত এবং শরৎ, এই 4টে। হেমন্ত, গ্রীষ্মকাল, হেমন্ত এবং বসন্ত, এই দুটো অতটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 23। নিচের কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? ডিনাইট্রিফাইং, যেটা ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে বার করছে, নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে নাইট্রোজেনকে উদ্ধার করছে, ঠিক আছে, এবং মাটিতে মিশিয়ে দিচ্ছে। এরকম একটা ব্যাকটেরিয়া কি হবে? নাইট্রোসোমোনাস, সিউডোমোনাস, নাইট্রোকক্কাস, নাকি সবগুলি? কোশ্চেন নাম্বার 23, রাইট অ্যান্সার এখানে কি করবে? অপশন বি যারা করেছো সিউডোমোনাস, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে রাইট, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছে দেখো, অপশন ডি কিন্তু হবে না, সবগুলো কিন্তু হবে না। নীতি আয়োগ এর বর্তমান ভাইস চেয়ারম্যান কে আছে? নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী, পদের জোরে, পদ অধিকার বলে। আর ভাইস চেয়ারম্যান অন্য একজন হবেন। তো সে নীতি আয়োগ, বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? সুমন বেরি, রাজীব কুমার, তরুণ কাপুর, সঙ্গীতা সিং। সঠিক উত্তর আসবো অপশন এ, এখানে সঠিক উত্তর হবে সুমন বেরি। লাস্ট কোশ্চেন 25, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, CIFRI, এটি হেডকোয়ার্টার যদি আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। ব্যারাকপুর রয়েছে মৎস্য গবেষণাগার, ব্যারাকপুর ইজ দ্য রাইট অ্যান্সার হবে অপশন বি। তো এই গেল আমাদের 25 কোশ্চেন। তোমরা যারা ক্লাসে ছিলে বলবে কটি কোশ্চেন তোমাদের সঠিক হয়েছে এবং কটি ভুল গেছে। জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কবে? এটি হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করব। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, আমাদের যে চ্যানেলগুলোতে ক্লাস হচ্ছে এই চ্যানেলগুলো ফলো করো, সাবস্ক্রাইব করে নাও। ফ্রি ক্লাস পেতে অবশ্যই যুক্ত থাকো। বিভিন্ন পরীক্ষার ক্লাস আমরা কিন্তু করাচ্ছি, কানেক্ট থাকো, দেখবে অবশ্যই লাভ হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।